এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। চেন্নাইয়ে প্রথমবারের মতো অনুশীলনে বাংলাদেশ, চিদম্বরমে ঘাম ঝরালেন শান্তরা। টাইগারদের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় সতর্ক ভারত, স্পিনে বাড়তি গুরুত্ব। বাংলাদেশকে অবহেলা করলে মাসুল গুনবে ভারত, টিম ইন্ডিয়াকে সাবধান করলেন গাভাস্কার। রোহিত কোহলিরা দীর্ঘ সময় লঙ্গার ফরম্যাটে না খেলায় দুশ্চিন্তা। তাওহিদ আউয়ালকে সঙ্গে নিয়ে বাফুফে নির্বাচন করতে চান সভাপতি পদপ্রার্থী তরফদার রুহুল আমিন। শিগগিরই ইশতেহার ঘোষণার পরিকল্পনা, ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখার আশা। এবং ফুটবলার ছাড়া নিয়ে মুখোমুখি অবস্থানে বসুন্ধরা ও মারুফুল হক। কিংসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি, ফুটবলের স্বার্থে কোচের পদ ছাড়তেও রাজি। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। বাংলাদেশ দলের ভারত সফর প্রসঙ্গ। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট সামনে রেখে চেন্নাইয়ে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ ক্রিকেট দল। আজ সকালে এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রায় 3 ঘন্টা অনুশীলন করেছে শান্ত লিটনরা। ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ধূসর ইতিহাস এবার বদলাবে কিনা তা সময় বলবে। তবে পাকিস্তানকে ওদের মাটিতেই ধবল ধোলাইয়ের পর অন্য যে কোনো সময়ের তুলনায় শান্ত বাহিনীর আত্মবিশ্বাস এখন বেশ মজবুত। এম এ চিদম্বরমের অনুশীলন সেই আত্মবিশ্বাসকে আরও একটু বাড়িয়ে দেবে তা বলাই যায়। চিপক টেস্টের আগে হাতে সময় নেই খুব একটা। চেন্নাই পা রেখে তাই প্রথম টেস্ট ভেন্যুতে গা ছালিয়ে নেওয়ার সুযোগে কাল বিলম্ব করেনি লাল সবুজ। এর আগে দেশের মাটিতে নিজেদের প্রস্তুত করেছে শান্ত মিরাজরা। তবে এই অনুশীলন অবশ্যই বিশেষ, সেটা ভারত সিরিজ সামনে রেখে প্রথমবারের মতো হাথুরু সিংহের অধীনে বলেই হয়তো। বাংলাদেশের সাম্প্রতিক ফর্মে ভারতের মনে ভয় ঢুকেছে এটা বলা হয়তো অন্যায় হবে। তবে তারা যে ব্যাপক সাবধানী তার আঁচ পাওয়া যায় পূর্ণ শক্তির টেস্ট স্কোয়াড দেখেই। বিশ্বমানের এই দলের বিপক্ষে স্মরণীয় কিছু করতে ব্যাটারদের দায়িত্ব অনেক। চিপকের প্র্যাকটিস পিচে সেটা বুঝেই অনুশীলন করে গেছেন শান্ত সাদমানরা। বুমরাহ অশ্বিনদের বিধ্বংসী বলগুলোর জবাব যেমন দিতে হবে ব্যাটসম্যানদের, একইভাবে কোহলি রোহিতদের পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে নাহিদ রানাদের। তাই ভারতে প্রথম দিনের অনুশীলনে সমান তালে ব্যাটারদের পাশাপাশি গা ঝালিয়েছেন নাহিদ রানা, হাসান মাহমুদরা। চিপকে ফ্যাক্টর হয়ে উঠতে পারে স্পিন বোলিং, এজন্য তাইজুল মিরাজেরও ছিল অনুশীলনে বাড়তি মনোযোগ। তবে এদিন দলের সঙ্গে দেখা যায়নি বাংলার ট্রাম্প কার্ড সাকিব আল হাসানকে। কাউন্টি খেলে ভারতের বিমানে চেপেছেন কিনা তাও খোলাসা করেনি ম্যানেজমেন্ট। ইংল্যান্ড থেকে যে আত্মবিশ্বাস নিয়ে ফিরছেন মিস্টার অলরাউন্ডার, সিরিজে তিনিই হয়তো হয়ে উঠবেন বড় ফ্যাক্টর। এস এম ইকবাল, সময় সংবাদ। একদিন বিরতির পর আবারও মাঠে ঘাম ঝরালো ভারত ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে চেন্নাইয়ে কঠোর অনুশীলন করেছে স্বাগতিকরা। প্র্যাকটিস সেশনে বেশ সিরিয়াস ছিলেন কোহলি রোহিতরা, তবে আলাদাভাবে নজর কেড়েছে জয় বলের লেগ স্পিন অনুশীলন। পাকিস্তান সফর দিয়েছে অনেক কিছু। স্মরণীয় পারফরমেন্স আর ফলাফলের পাশাপাশি বড় যে বিষয়টি হয়েছে, অন্য দলগুলো সমীহ করতে বাধ্য হচ্ছে 24 বছরে 144 টেস্ট খেলে মাত্র 21টিতে জিততে পারা বাংলাদেশ ক্রিকেট দলকেই। এই যেমন নিজেদের গ্রাউন্ডকে একরকম দুর্গ বানিয়ে ফেলা ভারতও টাইগারদের বিপক্ষে আসন্ন 2 ম্যাচের সিরিজটা নিয়ে বেশ সাবধানী। চেন্নাইয়ে 19 সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম টেস্ট। তার আগে জোরে সোরে চলছে স্বাগতিকদের প্রস্তুতি। মাঝে একদিন কাটিয়েছে বিশ্রামে, এরপর আবারও চিপকের ভেন্যুতে ঘাম ঝরিয়েছে গৌতম গম্ভীরের দল। ইন্ডিয়ার টেস্ট টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যরা অনুশীলন সেরেছেন শুরুতে। লোকাল বয় ও শান্ত মুশফিকদের মাথা ব্যথার মূল কারণ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গী হন ডেডলি পেসার জসপ্রীত বুমরাহ। এই ডুয়োর বিপক্ষে নেটে ব্যাটিং ঝালিয়ে নেন সুপারস্টার বিরাট কোহলি ও ওপেনার যশস্বী জয়সওয়াল। এর পরের সেটে ব্যাটিং করেন রোহিত শর্মা, শুভমান গিল ও সরফরাজ খান। বাংলাদেশি স্পিন আক্রমণের কথা মাথায় রেখে আলাদা সেশনে অংশ নেন অধিনায়ক রোহিত। প্রায় 2 বছর পর টেস্টে ফেরার অপেক্ষায় থাকা ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা এমনকি মোহাম্মদ সিরাজও লোকাল বোলারদের বিপক্ষে ব্যাটিং অনুশীলন সেরে নেন। নেট সেশনে বেশ পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ভারতীয়রা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বল হাতে জয়সওয়ালের প্র্যাকটিস। এই বাঁহাতি ওপেনারের লেগ স্পিন হয়ে উঠতে পারে ইন্ডিয়ানদের সারপ্রাইজ ওয়েপন।
এম এ চিদম্বরম স্টেডিয়ামের উইকেট স্পিন ফ্রেন্ডলি হলেও ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন এই টেস্টের জন্য লাল মাটির পিচ রেডি করা হচ্ছে, যা মূলত পেস সহায়ক। তবে পাকিস্তান সফরে বাংলাদেশের পেস ও স্পিন 2 ইউনিটের পারফরমেন্সই ছিল নজর কাড়া। তাই বেশ ভেবেচিন্তে উইকেট প্রস্তুত করছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান ধরে রাখতে যে মরিয়া প্রথম 2 চক্রের ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া করা ইন্ডিয়া। চিপকে এ নিয়ে তৃতীয় দিনের মতো অনুশীলন করল ভারত দল। ম্যাচের আগে আরও 2 দিন ঘাম ঝরাবেন রোহিত কোহলিরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। টেস্ট সিরিজের আগে বাংলাদেশ দল নিয়ে রোহিত শর্মাদের সতর্কবার্তা দিলেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করানো দলটার বিপক্ষে নিজেদের মাটিতে খেলা সহজ হবে না বলে মন্তব্য করেন সাবেক এই অধিনায়ক। শান্তর দল টিম ইন্ডিয়াকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে এমন ভবিষ্যৎবাণী করেছেন গাভাস্কার। রোহিত কোহলিদের দীর্ঘ সময় লঙ্কার ফরম্যাটে না খেলার ম্যাচে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বর্তমান ধারাভাষ্য দেয়া সাবেক ক্রিকেটার। গেল এক যুগে ভারত বাংলাদেশ লড়াই পেয়েছে ভিন্ন মাত্রা। সীমিত ওভারের ফরম্যাটে মাইটি ইন্ডিয়ার বিপক্ষে টাইগারদের সিরিজ জয় কিংবা আইসিসি ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াই, এই 2 দলের ম্যাচ বাড়িয়ে দেয় উত্তেজনার পারদ। দীর্ঘ 5 বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে পা রেখেছে বাংলাদেশ দল। সেখানে অতীত অভিজ্ঞতা সুখকর না হলেও এবার প্রেক্ষাপট ভিন্ন। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশ করে ভারতে যাওয়ায় এবার আক্ষরিক অর্থেই টিম ইন্ডিয়ার সমীহ আদায় করে নিচ্ছে বাংলাদেশ, যা স্পষ্ট হয় তাদের অনুশীলন কিংবা পূর্ণ শক্তির দল দেয়া থেকেই। যদিও টেস্টে 13 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত দল, যার 11টিতেই হেরেছে লাল সবুজ। 2টি ড্র হয়েছে, সেটাও বৃষ্টির কল্যাণে। এবার কি পরিবর্তন আসবে এই পরিসংখ্যানে? সিরিজ সামনে রেখে দুদেশের সাবেকরাই নিজেদের মতামত দিচ্ছেন। সৌরভ গাঙ্গুলি কিংবা দীনেশ কার্তিকরা বাংলাদেশকে নিয়ে চিন্তার কিছুই দেখছেন না। তবে ভিন্ন মত সুনীল গাভাস্কারের। বাংলাদেশ দলের প্রশংসা করেছেন সাবেক অধিনায়ক। আসন্ন সিরিজে টাইগারদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ দেখছেন না গাভাস্কার। পাকিস্তানের মাটিতে খেলা 2টি টেস্টেই জয় তুলে নিয়ে বাংলাদেশ দল প্রমাণ করেছে তাদের সমীহ করতেই হবে। এমনকি 2 বছর আগে ভারত যখন বাংলাদেশ সফর করেছিল তখনও ওরা দারুণ লড়াই করেছিল। এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর তারা ভারতের বিরুদ্ধেও নিজেদের শক্তির প্রমাণ দিতে চাইবে। গাভাস্কার এমন মন্তব্যের পেছনে কারণও দেখিয়েছেন। বাংলাদেশ দলে প্রতিভাবান কিছু ক্রিকেটার আছে যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাদের ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন গাভাস্কার। বাংলাদেশের কিছু ভালো ও নতুন প্রতিভাবান ক্রিকেটার আছে। আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতে প্রতিপক্ষকে দেখে চমকে ওঠার অভ্যাস ওরা কাটিয়ে উঠেছে। এখন যারাই তাদের বিপক্ষে খেলবে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। হালকাভাবে নিলেই সর্বনাশ হবে। সেটা পাকিস্তান ভালোই টের পেয়েছে। এটা দেখার মতো একটা সিরিজ হতে যাচ্ছে। গাভাস্কারের চিন্তার আরও কারণ আছে। রোহিত কোহলিদের মতো অভিজ্ঞরা সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গেল মাসের শুরুতে, আর লঙ্গার ফরম্যাটে তার অনুপস্থিত দীর্ঘ সময় টেস্ট ম্যাচে যার প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন গাভাস্কার। নির্বাচকরা দুলীপ ট্রফির জন্য অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিবেচনায় রাখেননি, যার অর্থ তারা ম্যাচ অনুশীলন ছাড়াই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামবেন। একজন খেলোয়াড় 30-এর কোটা পার করলে নিয়মিত খেলার মধ্যে থাকা উচিত, যা তাকে সর্বোচ্চ পর্যায়ের খেলার মান ধরে রাখতে সাহায্য করে। রোহিত শর্মা সবশেষ টেস্ট খেলেছেন গেল মার্চে, আর বিরাট কোহলি সাদা পোশাকে শেষ ম্যাচ খেলেছেন জানুয়ারিতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। শান্তর অধিনায়কত্বে বাংলাদেশের এবারের দলটাই টাইগারদের ক্রিকেট ইতিহাসের সেরা টেস্ট স্কোয়াড। এ দলের ব্যাটিং ডেপথ এবং বোলিং বৈচিত্র্য অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো বলেও মন্তব্য করেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। বাংলাদেশের ব্যাটিং লাইন ভারতের চেয়ে এগিয়ে রেখেছেন তিনি। যদিও টেস্ট সিরিজ জয়ের জন্য বাংলাদেশ নয় হর্ষার ফেভারিট টিম ইন্ডিয়া, তবে বাংলাদেশের কাছ থেকে লড়াইয়ের আশা করেন ভোগলে। আইসিসি ইভেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ, প্রতিপক্ষ যখন ভারত তখন বাংলাদেশের ম্যাচ ঘিরে থাকে বাড়তি আগ্রহ। তবে এবার টাইগারদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই মেন ইন ব্লুদের। ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে চেন্নাইয়ে এখন টিম টাইগার। দেশ ছাড়ার আগে দলের আত্মবিশ্বাস নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন লাল সবুজ অধিনায়ক।
বাংলাদেশ ক্রিকেটের একজন শুভাকাঙ্ক্ষী ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে। বাংলাদেশের প্রসঙ্গ আসলেই দলকে নানা পরামর্শ দিয়ে আসেন তিনি। আসন্ন টেস্ট সিরিজেও বাংলাদেশের শক্তিমত্তার প্রশংসা করেছেন এই ধারাভাষ্যকার। I genuinely believe this is the best test team I have seen. আমি সত্যি মনে করি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই তাদের সেরা দল। এটা বলার কারণও আছে, তারা পেস ইউনিট নিয়ে অনেক কাজ করেছে। সাম্প্রতিক সময়ে নাহিদ রানা দলের সবথেকে আলোচিত বোলার, তার প্রতিটি বলই সত্যিকারের পেস বল বলতেই হয়। পাকিস্তানের ব্যাটারদের বিপক্ষেও তাকে ভালো করতে দেখেছি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন ব্যাটিং লাইন আপ অবাক করেছে হর্ষা ভোগলেকে। বাংলাদেশের এই লাইন আপকে ভারতের থেকেও এগিয়ে রেখেছেন তিনি। If you look at 5, 6, 7, 8, যদি আপনি দেখেন 5, 6, 7, 8 নম্বর পজিশনে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী মিরাজ প্রত্যেকেই এক পজিশন পিছনে, যেখানে তারা তার আগের জায়গায় খেলতে পারে। তবে টেস্টে সাধারণত তা দেখা যায় না। ভারতের খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ পজিশনে খেলে। বাংলাদেশের লাইন আপে সবাই যেই পজিশনে খেলতে পারে তার থেকে এক পজিশন পিছিয়ে খেলছে, যার মাধ্যমে আভাস পাওয়া যাচ্ছে তাদের ব্যাটিং সক্ষমতা। they need more runs from the top 4. বাংলাদেশের স্পিনারদের শক্তিমত্তার কথা সবারই জানা। তাদের নিয়ে বরাবরই বাড়তি সতর্ক থাকতে হয় প্রতিপক্ষের। তাই আসন্ন সিরিজ নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় কেমন হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট। ভোগলের মতে স্পিন বান্ধব নয়, চেন্নাইয়ের উইকেট হবে পেস বান্ধব। ভারত ফেভারিট হলেও বাংলাদেশের কাছ থেকে লড়াই আশা করছেন হর্ষা। I don't think they will get the kind of pitches that আমি মনে করি বাংলাদেশ যে ধরনের পিচে খেলে অভ্যস্ত, ভারত সেরকম পিচ প্রস্তুত করবে না। উইকেট পেস বান্ধব হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। বুমরা, সিরাজ, আকাশদীপ, ইয়াশ দয়ালরা বাংলাদেশি ব্যাটারদের দিকে প্রচন্ড গতিতে বল করবেন, আর এটা মোকাবিলা করতে পারা হবে তাদের আসল পরীক্ষা। তারা কি টিকে থাকতে পারবে ভারতের হাই কোয়ালিটি পেস, বাউন্স এবং মুভমেন্টের সামনে? যদি তারা পারেও, এরপর আশ্বিন জাদেজারা তো আছেই। ভারতের সত্যি দুর্দান্ত একটা বোলিং লাইন আপ আছে। ভারত ফেভারিট হিসেবেই খেলতে নামবে। তবে আমি বাংলাদেশের কাছ থেকে লড়াই দেখতে চাই, যেমনটা আগে দেখেছি। তারা যদি তা করতে পারে তাহলে টেস্ট সিরিজ জমে উঠবে। movement that India will throw at. বাংলাদেশের টেস্ট সিরিজ জিততে টপ অর্ডারে অধিনায়ক নাজমুল শান্ত এবং মমিনুল হকের ব্যাট থেকে রান পাওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন ভোগলে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও 22 গজে ফেরা নিয়ে তাড়াহুড়া করতে চান না মোহাম্মদ শামি। পুরোপুরি ফিট হয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর কথা জানান গত ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী। এদিকে পাকিস্তানকে টেস্ট হারালেও ভারতের বিপক্ষে সুবিধা করতে পারবে না বাংলাদেশ, এমনটাই মনে করেন শামি। পর্যাপ্ত সময় নিয়েই ফিট হয়ে 22 গজে ফিরতে চান ভারতীয় এই পেসার। দ্রুত ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করছি। বেশ কিছুদিন ধরেই আমি খেলার বাইরে আছি। আমি যত সুস্থ হয়ে ফিরব ততই আমার জন্য ভালো। বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সিরিজে খেলার জন্য তাড়াহুড়া করে আমি আবারও ইনজুরিতে পড়তে চাই না। আমি আবারও বোলিং শুরু করেছি, তবে শতভাগ ফিট হওয়ার আগে আমি কোনো সুযোগ নিতে চাই না। আপাতত বাংলাদেশ সিরিজ নিয়ে কোনো ভাবনা নেই গত ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী এই পেসারের। নিজেকে ফিট করে তুলতে ঘরোয়া ক্রিকেট খেলতেও আপত্তি নেই শামির। আমার ফিটনেসের পরীক্ষার জন্য যদি ঘরোয়া ক্রিকেটে খেলতে হয় তাহলে আমি খেলবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমার সামনে যা আসবে তার জন্য আমি পুরোপুরি প্রস্তুত আছি কিনা, সেটা যে প্রতিপক্ষ বা ফরম্যাটই হোক না কেন। পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে সেই সুযোগ পাবে না বলে মনে করেন ভারতীয় এই পেসার। টাইগারদের বিপক্ষে ভারত কখনোই হারেনি সেটিও মনে করে দিয়েছেন শামি। বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে না ভারতকে হারাবে সেটা তো নিজের দক্ষতার উপর নির্ভর করবে। বাংলাদেশকে বুঝতে হবে ওরা কিন্তু ভারতের মাটিতে খেলবে। এখনো পর্যন্ত যা রেকর্ড সেটাও ভাবতে হবে। ভারতের বিপক্ষে এখন অবধি বাংলাদেশের যা পারফরমেন্স এবং বর্তমানে ভারত কেমন খেলছে সেটাও মাথায় রাখতে হবে। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ, আর 27 সেপ্টেম্বর কানপুরে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। তাবিদ আওয়ালকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন করতে চান বাফুফের সভাপতি পদপ্রার্থী তরফদার রুহুল আমিন। তার কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে তাবিদ আওয়ালকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন এই সংগঠক। শিগগিরই নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা জানান তিনি। কাজ করতে চান সবাইকে সঙ্গে নিয়েই।
তরফদার রুহুল আমিন আপাদমস্তক একজন ব্যবসায়ী থেকে বনে যান ফুটবল সংগঠক। শুধু ফুটবল নয়, দেশের বেশ কয়েকটি স্পোর্টস ইভেন্টের সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক এই ব্যবসায়ী। তবে সংগঠক হিসেবে ফুটবলে তরফদার রুহুল আমিনের পথ চলাটা খুব একটা মসৃণ ছিল না। বিভিন্ন কারণে বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। একটা সময় নিজেকে গুটিয়ে নেন ফুটবল থেকে। তবে দেশের পট পরিবর্তনের পর আবারও ফুটবলে ফিরতে চান তরফদার রুহুল আমিন। নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাফুফের সভাপতি পদে। এরই মধ্যে তাকে সমর্থন জানিয়েছে কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করা ক্রীড়া উন্নয়ন পরিষদের একাংশ। সেখানেই বাধে যত বিপত্তি। ক্রীড়া উন্নয়ন পরিষদের অন্য অংশ বাফুফের সভাপতি পদে দেখতে চান সাবেক সহসভাপতি তাবিথ আউয়ালকে। আসন্ন বাফুফে নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তরফদার রুহুল আমিন। একসঙ্গে কাজ করতে এরই মধ্যে তাবিথ আউয়ালকে প্রস্তাব দিয়েছেন তিনি। সভাপতি পদে যে কেউ নির্বাচনে আসতে পারে বলে জানান 2020 বাফুফে নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে যাওয়া এই সংগঠক। আমি তো তাবিথ ভাইকে আমি প্রপোজ করেছিলাম এবং উনি প্রথমে একবার উনি রাজি হয়েছিলেন যে আমার সাথে কাজ করবেন অ্যাজ এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তারপরে গত 2-3 দিন তাবিথ ভাই আবার উনি নির্বাচন করার জন্য বিভিন্ন ফোরামে উনি বলতে আলোচনায় আছে আর কি। তো এটা এখনো কংক্রিট কোনো কিছু না, তবে আমি ওনাকে নিয়ে কাজ করতে চাই। খুব শিগগিরই নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা জানিয়েছেন তরফদার রুহুল আমিন। বর্তমান কমিটির কয়েকজনকে নিয়েই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। আমরা অলরেডি ম্যানিফেস্টো তৈরি করতেছি, কাজ শুরু করতেছি। আমরা এটা করব হচ্ছে যখন আমরা আমাদের প্যানেলটা কমপ্লিট করব, আমরা প্যানেল পরিচিতি যেদিন হবে সেদিন আমরা ম্যানিফেস্টো দিয়ে দিব। আমরা নতুন এবং পুরাতন সমন্বয়ে আমরা একটা সুন্দর প্রেজেন্টেবল বোর্ড করার চেষ্টা করতেছি। তবে নির্বাচন থেকে তাকে সরানোর জন্য এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবি করেছেন তরফদার রুহুল আমিন। তার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে টেনে উদ্দেশ্য প্রণোদিত হয়ে বেশ কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে বলে অভিযোগ করেন তিনি। সাইপটেক এবং আমাদের সম্পর্কে যে সমস্ত মিথ্যা কথা বলা হয়েছে, এটা একটা মিথ্যা বানোয়াট এবং এটা একটা উদ্দেশ্য পারপাস। আমরা বছরে 150 থেকে 140 থেকে 150 কোটি টাকা গ্রস রেভিনিউ পাই। নির্বাচিত হলে বাফুফেতে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন। সবাইকে সঙ্গে নিয়েই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন এই সংগঠক। নির্বাচনে অংশগ্রহণ করব। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ফুটবল ছাড়া নিয়ে মুখোমুখি অবস্থানে বসুন্ধরা ও মারুফুল হক। অনূর্ধ্ব-20 সাফজয়ী কোচ দায়িত্বে থাকলে ভবিষ্যতে নারী কিংবা পুরুষ কোনো ফুটবলার ক্যাম্পে পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। এদিকে কিংসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছেন মারুফুল হক। দেশের ফুটবলের স্বার্থে কোচের পদ ছাড়তেও রাজি আছেন বলে জানান তিনি। বসুন্ধরা কিংস দেশের ফুটবলের স্বার্থ চেয়ে নিজেদের ক্লাব ফুটবলকে বেশি গুরুত্ব দিয়ে ভিত্তিহীন অভিযোগ করেছে বলেও দাবি করেন মারুফুল। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপ জয় করে এভাবেই উল্লাসে ফেটে পড়েছিল যুবারা। সাফল্যের কাণ্ডারি কোচ মারুফুল হক তখন বলেছিলেন, ধারাবাহিকতা ধরে রাখতে চাইলে আরও কঠোর পরিশ্রম করতে হবে মিরাজুল আসিফদের। এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে ভালো করাই লক্ষ্য ছিল তার। তবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সাফ জয় করা কোচ পরিণত হলেন একটি ক্লাবের চক্ষুশূলে। আগামী 21 সেপ্টেম্বর অনুষ্ঠেয় বাছাই পর্বে গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, সিরিয়া, ভুটান ও গুয়াম। হিমালয় জয় করা যুবাদের জন্য এটা বড় পরীক্ষা। আসর সামনে রেখে বুয়েট মাঠে ফুটবলারদের অনুশীলন করাচ্ছিলেন কোচ মারুফুল। কিন্তু এই অনুশীলন ক্যাম্পের জন্য বারবার কিংসের কাছে ফুটবলার চেয়েও পাননি তিনি। ভিয়েতনামের জন্য এএফসি টুর্নামেন্টের দলে কিংসের ফুটবলার ডাকা হয়েছিল 6 জন, কিন্তু ইনজুরি ও অন্যান্য কারণ দেখিয়ে কিংস ক্যাম্পে ফুটবলার পাঠায় মাত্র 2 জন। সব ফুটবলারকে না পাঠিয়ে মাত্র 2 জনকে পাঠানোয় তিনি ফুটবলারদের অনুশীলন করতে দেননি, আর এতেই চটেছে কিংস। মারুফুলের ওপর আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে তার শাস্তি দাবি করেছে কিংস। এমনকি তিনি কোচ থাকাকালে বয়স ভিত্তিক নারী দল কিংবা জাতীয় দলের ক্যাম্পে ফুটবলার পাঠানো হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে বসুন্ধরা। এদিকে কিংসের অভিযোগ মিথ্যা দাবি করে ব্যাখ্যা দিয়েছেন কোচ মারুফুল হক। তিনি জানান, এএফসি দল দেওয়ার সময় চলে আসায় 25 জন থেকে 23 জনের স্কোয়াড চূড়ান্ত করতে অপেক্ষাকৃত বেশি ম্যাচ ফিট ফুটবলারদের বাছাইয়ের জন্য অনুশীলনে থাকা কিংসের 2 ফুটবলারকে বাদ দিতে হয়েছে। স্কোয়াডে না থাকায় তাদের অনুশীলনে রাখা হয়নি। তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করায় বসুন্ধরার বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণাও দিয়েছেন মারুফুল।
একটি জাতীয় দলে কারা খেলবে, কারা অন্তর্ভুক্ত হবে সেটা নির্ধারণ করবে দলের হেড কোচ। মূল স্কোয়াড থেকে কাউকে বাদ দিলে সেটা অসৌজন্যমূলক আচরণ হয় এমন নজির আমার জানা নেই। একজন বয়স ভিত্তিক জাতীয় দলের কোচের আচরণবিধি লঙ্ঘন বা অমান্য করেছে সেটা কি কোনো ক্লাব বলার এখতিয়ার রাখে? এটা একরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণে পর্যায়ে চলে যায় নাকি? একই সঙ্গে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে আমাকে হেয় প্রতিপন্ন করার যে ব্যর্থ প্রয়াস করেছে আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের বক্তব্য প্রত্যাহার না করলে আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। দেশের ফুটবলের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছেন বলেও বিবৃতিতে জানিয়েছেন তিনি। পাল্টাপাল্টি অবস্থানে মারুফুল হক ও বসুন্ধরা কিংস। আর এতে করে অনিশ্চয়তায় পড়েছে যুবাদের AFC এশিয়ান কাপ বাছাইয়ে অংশগ্রহণ। পারভিন আক্তার, সময় সংবাদ। কিলিয়ান এমবাপ্পেকে রিয়ালের জার্সিতে দেখেও মন ভরছে না অনেকের। এবার ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে মাদ্রিদে নিতে আহ্বান জানিয়েছেন ক্লাবটির সাবেক ফুটবলার গুতি। ফরওয়ার্ড লাইনের শক্তিমত্তা আরও বাড়াতে 180 মিলিয়ন পাউন্ডের ইউরোর বিনিময়ে তাকে দলে ফেরাতে রিয়ালকে পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে গুঞ্জন আছে হল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে স্প্যানিশ ক্লাবটির। এক যুগেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি আর পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ক্যারিয়ারের সায়াহ্নে এসে এই দুজনই ইউরোপ ছেড়েছেন। তবে এই দুই সুপারস্টার পরবর্তী যুগে ফুটবলে মেগা স্টার হবেন কারা, এমন প্রশ্ন ঘুরপাক খায় ফুটবল প্রেমীদের মনে। সেখানে আসে অনেকেরই নাম। ফ্রেঞ্চ ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হল্যান্ড, ভিনিসিয়াস জুনিয়র, লামিন ইয়ামাল, দানি ওলমোরা নতুন করে আশা দেখাচ্ছে। তরুণ স্টারদের মধ্যে কিলিয়ান এমবাপ্পেকে ইতোমধ্যেই দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। তবে লস ব্ল্যাঙ্কোদের সঙ্গে যোগ দিয়ে খুব একটা জ্বলে উঠতে পারেননি তিনি। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে করেছেন মাত্র 3 গোল। বার্নাব্যুতে যোগ দিয়ে প্রথম কয়েকটি ম্যাচে একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেননি এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। 11 পয়েন্ট নিয়ে তার দল আছে লা লিগা পয়েন্ট টেবিলের 3-এ। ধারণা করা হচ্ছিল চলতি মৌসুমের শুরু থেকেই ভিনি, এমবাপ্পে, এনরিকদের নিয়ে বাজিমাত করার। তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছে না দলটা। কিলিয়ান এমবাপ্পের পর এবার আরেক ইয়াংস্টারকে দলে নেয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে দলে নেয়ার পরামর্শ দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার গুতি। চলতি মৌসুমে এখন পর্যন্ত মোটে 4 ম্যাচে মাঠে নেমে 9 গোল করেছেন এই নরওয়েজিয়ান তারকা। এবারের ব্যালন ডিওরের তালিকাতেও নাম উঠে এসেছে এই তরুণ ফুটবলারের। সাম্প্রতিক পারফরমেন্স ও ফর্মে হল্যান্ডকে নিয়ে বেশ আশাবাদী এই কিংবদন্তি ফুটবলার। এই নরওয়েজিয়ান স্ট্রাইকারকে 180 মিলিয়ন ইউরোতে দলে ভেড়াতে ক্লাবকে আহ্বান জানিয়েছেন তিনি। হল্যান্ডের সংযুক্তে রিয়ালের ফরওয়ার্ড লাইনের শক্তি আরও বাড়াবে বলে মনে করেন গুতি। ইতোমধ্যে ইউরোপিয়ান গণমাধ্যমে গুঞ্জন হল্যান্ডকে দলে ফেরানোর জন্য বেশ অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে লস ব্ল্যাঙ্কোস। কিলিয়ান এমবাপ্পে ভালো ফুটবলার, তিনি ধীরে ধীরে রিয়ালে মানিয়ে নেবেন বলে আমার বিশ্বাস। তবে আমি মনে করি রিয়াল মাদ্রিদে এখন আর্লিং হল্যান্ডকে আনা প্রয়োজন। আশা করি রিয়ালের পরবর্তী টার্গেট হবেন এ নরওয়েজিয়ান স্ট্রাইকার। গুঞ্জন আছে চলতি মৌসুমে ম্যান সিটির সঙ্গে পেপ গার্দিওলার চুক্তি শেষে রিয়ালে যোগ দেবেন আর্লিং হল্যান্ড। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের উজ্জীবিত করতে মালদ্বীপের জাতীয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ডিএফটি। দৈনন্দিন কর্মব্যস্ততার একঘেয়েমি কাটাতে এমন উদ্যোগ আয়োজকদের। টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত সহ 20টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল টাইগার গ্রিন দল। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত। সবাইকে একত্রিত করার সবচেয়ে সহজ মাধ্যম খেলাধুলা। মালদ্বীপে সবচেয়ে জনপ্রিয় খেলার মধ্যে ফুটবল একটি। তাই তো দেশটির এই জনপ্রিয় খেলা থেকে দূরে থাকতে পারেনি প্রবাসী বাংলাদেশিরাও। মালদ্বীপের জাতীয় দিবস উপলক্ষে 20টি প্রবাসী দলের সমন্বয়ে ডিএফটির উদ্যোগে আয়োজন করা হয় ফুটসাল ফুটবল টুর্নামেন্ট। ভারত, বাংলাদেশ সহ প্রবাসীদের 20টি দল অংশগ্রহণ করে টুর্নামেন্টটিতে। রাজধানীর মালের একোভেনি ফুটবল মাঠে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তপ্ত রোদের মধ্যেও প্রবাসীদের খেলা উপভোগ করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠক, স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি গণমাধ্যম কর্মী সহ সকল শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা। খেলায় মুগ্ধ হয়ে আগামীতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। অর্গানাইজার টিম অনেক সুন্দরভাবে আয়োজন করেছে এবং যারা এই আয়োজনের মধ্যে সহযোগিতা করেছে তারাও খুব সুন্দরভাবে সাপোর্ট করেছে। তারা যেন প্রতি বছর এরকম আয়োজন করে, তাদেরকে আমরা পাশে থাকার জন্য আমরা সবসময় তাদের পাশে থাকবো
আমরা ঢাকা ট্রেডার্সের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করব। প্রতিদিনই মালদ্বীপে চলছে বৈধ অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান। তবে এ ধরনের খেলাধুলার মাধ্যমে প্রবাসীরা দেশটিতে একাধিক ইতিবাচক ফলাফল পাবেন বলে প্রত্যাশা আয়োজক ডিএফটির ম্যানেজার নজরুল ইসলাম মামুনের। মালদ্বীপকে আমরা পছন্দ করি, আমরা আপনাদের দেশে কাজ করি, আমরা নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি। তাই আপনাদের এ দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আমাদের দেশীয় এই যে ব্যবসায়িক ভাইয়েরা আছে তাদের সহায়তায় আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। 20 দলের প্রতিযোগিতায় বিজয়ী হয় বাংলাদেশিদের রয়্যাল টাইগার গ্রিন দল। সময় সংবাদ, মালদ্বীপ। গেল বছর ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করে বাজিমাত করেছে ভারত। এক আসর থেকেই দেশটি আয় করেছে 1.39 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 16,000 কোটি টাকারও বেশি। 10টি শহরে বিশ্বকাপ আয়োজন করে বিপুল পরিমাণ অর্থ আয় করায় 2023 ওয়ানডে বিশ্বকাপকে সবচেয়ে বড় ওয়ার্ল্ড কাপও আখ্যা দিয়েছে আইসিসি। তবে ভারতের এই আয়ের সবচেয়ে বড় অংশ এসেছে দর্শনার্থীদের মাধ্যমে, যা বড় ভূমিকা রেখেছে দেশটির অর্থনীতিতেও। ক্রিকেটটা যে দেশে পূজনীয়, যেখানে ব্যাট বলের খেলাটা পৌঁছেছে ভিন্ন মাত্রায়, 22 গজের লড়াই ঘিরে যেখানে উন্মাদনা চোখে পড়ে পুরো বিশ্বের ক্রিকেট ভক্তদের, গেল বছর সেখানেই বসেছিল ক্রিকেটের মেগা ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপ। 10টি শহরে বিশ্বকাপের আসর আয়োজন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় ভারত। নান্দনিক সব আয়োজন আর ঐতিহ্যের ছোঁয়ায় ইভেন্ট রাঙায় ভিন্ন রঙে। শুধু টুর্নামেন্ট আয়োজন করেই নজর কাড়েনি ইন্ডিয়া, মোটা অঙ্ক আয় করে তাক লাগিয়ে দেয় ক্রিকেট দুনিয়াকে। গেল বছর ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়ায় ভারতের 10 শহরে। ভিন্ন ভিন্ন ভেন্যুতে ব্যাট বলের এই লড়াই দেখতে পুরো বিশ্ব থেকে আসেন লাখো দর্শক। ভারতের বিভিন্ন প্রদেশে ভ্রমণ, বাসস্থান ও খাবার থেকে মোটা অঙ্ক আয় করে ভারত। এবার আইসিসির এক প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বকাপ থেকে ভারতের সে আয়ের পরিমাণ। সম্প্রতি আইসিসির প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী গেল বছরের ওয়ানডে বিশ্বকাপ থেকে ইন্ডিয়া আয় করেছে 1.39 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় 16,000 কোটি টাকারও বেশি। যে আয় ভারতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয় সে প্রতিবেদনে। ভারতের মোটা অঙ্ক আয়ে বড় একটা অংশ এসেছে দর্শনার্থীদের কাছ থেকে। পুরো বিশ্ব থেকে সবচেয়ে বড় এই বিশ্বকাপ দেখতে জড়ো হন 1.25 মিলিয়ন ক্রিকেট প্রেমী, যার মধ্যে 75% মানুষ প্রথমবার বিশ্বকাপ দেখতে যান। তবে 55% মানুষের নিয়মিত ভারতে যাতায়াত থাকলেও বাকি 19% দর্শনার্থী বিশ্বকাপ দিয়েই প্রথমবার ভারতে গেছেন। তাতে 861.4 মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে দেশটির। দর্শনার্থীদের ভ্রমণ বাবদ আয়ের পরিমাণ 281.2 মিলিয়ন ডলার। দর্শনার্থীদের ভ্রমণের কল্যাণে দেশটির পর্যটনে বড় প্রভাব পড়েছে। ভারতের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখা এই বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ বলে আখ্যা দিয়েছে আইসিসি। অর্থনীতির প্রসারে ক্রিকেটের ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ তা 2023 ওয়ানডে বিশ্বকাপে দেখিয়েছে ভারত। এক আসর থেকে তারা আয় করেছে 1.39 বিলিয়ন মার্কিন ডলার। ভারত এটা প্রমাণ করেছে যে ভ্রমণের জন্য ভারত খুব ভালো পছন্দ হতে পারে, আর তাতে শুধু দর্শনার্থীরাই উপকৃত হয়নি, আয়োজকদের অর্থনীতিতেও বড় প্রভাব পড়েছে। 2023 ওয়ানডে বিশ্বকাপের মাধ্যমে 48,000-এরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ভারতে। তাজিন খন্দকার, সময় সংবাদ। বর্ণবাদী আচরণ রুখে দিতে এবার উদ্যোগ নিয়েছে স্পেন ফুটবল ফেডারেশন ও লা লিগা। ম্যাচ চলাকালীন এ ধরনের কোনো কর্মকাণ্ড ঘটলে ফিফার নো রেসিজম নীতিমালা অনুসরণ করা হবে। ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত ফুটবলারকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন রেফারি। শুধু তাই নয়, প্রয়োজনে ম্যাচ বাতিলও করা যেতে পারে। এর মাধ্যমে স্পেনে বর্ণবাদী আচরণ বন্ধ করা সম্ভব বলে মনে করেন খেলার মাঠে রেসিজমের শিকার ভিনিসিয়াস জুনিয়র। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বর্ণবাদী আচরণ যেন নিত্যদিনকার ঘটনা, যে ঘটনায় প্রায়ই অস্বস্তির মুখে পড়তে হয় ফুটবলারদের। কখনো সমর্থকদের কাছ থেকে, কখনো আবার প্রতিপক্ষের কাছ থেকে এ ধরনের আচরণের শিকার হতে হয় খেলোয়াড়দের। এমন অপ্রত্যাশিত ঘটনায় জর্জরিত রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। লা লিগায় বহুবার তাকে বর্ণবাদী আচরণের শিকার হতে হয়, যা নিয়ে বেশ সোচ্চার অবস্থানে এই ব্রাজিলিয়ান। বর্ণবাদের শিকার হয়ে কাঁদতেও দেখা যায় ভিনিকে। তার প্রতিবাদী অবস্থানের সুফল পেতে শুরু করেছে ফুটবল বিশ্ব।
মাঠে বর্ণবাদের মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে উদ্যোগী স্প্যানিশ ফুটবল। এ ধরনের পরিস্থিতি রুখে দিতে লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন নতুন উদ্যোগ নিয়েছে। অপ্রত্যাশিত এই ঘটনা মাঠে ঘটলে রেফারিরা ফিফার নো রেসিজম নীতিমালা অনুসরণ করতে পারবেন। স্পেনের ঘরোয়া ফুটবলেও যার অনুমোদন দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। চলতি বছরের মে মাসে ব্যাংককে অনুষ্ঠিত এক সভায় ফিফা ক্রস আর্ম প্রতীকের অনুমোদন দিয়েছিল। এই প্রতীকের মাধ্যমে বর্ণবাদের অভিযোগ ওঠা বা রেফারির নজরে এ ধরনের কার্যক্রম আসার সঙ্গে সঙ্গে ক্রস আর্ম বা দুহাত ওপরের দিকে আড়াআড়িভাবে ধরে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এরপর 3টি পদক্ষেপে রেফারি সিদ্ধান্ত নিতে পারবেন। তবে রেফারি তাৎক্ষণিকভাবে বড় কোনো সিদ্ধান্তে যাবেন না। ম্যাচ থামিয়ে স্টেডিয়ামের স্পিকারে এই ঘটনার বিষয়ে প্রথমে সতর্কতা দেবেন। ঘটনার পুনরাবৃত্তি ঘটলে মাঠ থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেবেন অভিযুক্ত ফুটবলারকে। দ্বিতীয় ধাপে ম্যাচ অফিসিয়ালরা সাময়িকভাবে খেলা বন্ধ রাখবেন, ফলে ওই সময় প্রতিপক্ষ দুদলের খেলোয়াড়রা ড্রেসিং রুমে চলে যাবেন। এরপর তৃতীয় ধাপে প্রয়োজন হলে ম্যাচ বাতিল করা যেতে পারে, যা নিরাপত্তা রক্ষী ও ক্লাব অফিসিয়ালদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী 2030 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। বিশ্বকাপের আগেই স্পেন বর্ণবিদ্বেষ মুক্ত হবে বলে প্রত্যাশা ভিনিসিয়াস জুনিয়রের। 2030 সাল পর্যন্ত লম্বা সময় আছে হাতে। আমি আশা করি স্পেন তাদের অবস্থার উন্নতি ঘটাবে এবং তারা বুঝতে পারবে যে গায়ের রং নিয়ে বাজে মন্তব্য করা কতটা ভয়ানক। যদি 2030 পর্যন্ত এই পরিস্থিতির উন্নতি না হয় তবে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করা উচিত, কারণ কেউ যদি সেখানে খেলতে স্বস্তিবোধ না করে এবং বর্ণবাদের কারণে নিরাপদ মনে না করে তা খুব বাজে হবে। যদিও স্পেন বর্ণবাদ মুক্ত না হলে সেখান থেকে বিশ্বকাপ সরিয়ে নেয়ার যে মন্তব্য ভিনি করেছেন তাতে চটেছেন স্পেনের সাবেক গোলরক্ষক পাকো। ভিনিসিয়াস ঝালাওভাবে সবার উপর অভিযোগ করতে পারে না বলে ক্ষোভ ঝাড়েন তিনি। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবার স্বাগত খেলার সময়ে। আবারও দেশের ফুটবল প্রসঙ্গ। ফুটবল ব্যবহার করে নিয়েছেন সর্বোচ্চ সুবিধা। ব্যবসায়ী থেকে বনে গেছেন সংগঠক। ফুটবলের উন্নয়নে নিয়েছেন লোক দেখানো নানা পদক্ষেপ। তবে যখনই বুঝেছেন বাফুফের সভাপতির চেয়ারে বসা সম্ভব নয়, নিয়েছেন ইউটার্ন। বলা হচ্ছে সাইফ স্পোর্টিং ক্লাবের কর্ণধার তরফদার রুহুল আমিনের কথা। আসছে বাফুফে নির্বাচন ঘিরে আবারও শুরু হয়েছে তার তোড়জোড়। ঘোষণা দিয়েছেন সভাপতি পদে নির্বাচন করারও। চট্টগ্রাম আবাহনীর পৃষ্ঠপোষক হিসেবে দেশের ফুটবলে আবির্ভাব তরফদার রুহুল আমিনের। 2016 নির্বাচনে হয়ে ওঠেন কাজী সালাউদ্দিনের ঘনিষ্ঠ। গুঞ্জন আছে তাদের মাঝে শর্ত ছিল 2020-এ নির্বাচন করবেন না সালাউদ্দিন, সেই জায়গায় আসবেন তরফদার। কিন্তু কাজী সালাউদ্দিন শর্ত ভঙ্গ করলে দুজনের সম্পর্ক গিয়ে দাঁড়ায় বিপরীত মেরুতে। কথাই বলে স্বার্থের সম্পর্ক স্থায়ী হয় না বেশি দিন। হয়নি তরফদার রুহুল আমিনেরটাও। তবে সরে যাওয়ার আগে সালাউদ্দিনের কাছের মানুষ হিসেবে পরিচিতি পাওয়া এই ব্যবসায়ী ফুটবল অঙ্গন থেকে নিয়েছেন সর্বোচ্চ সুবিধা। নিজের ছেলের নামে প্রতিষ্ঠা করেন সাইফ স্পোর্টিং ক্লাব। কোনো ডিভিশনাল পর্যায়ে না খেলেই সরাসরি চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নিয়ে প্রিমিয়ার লিগে নাম লেখায় কর্পোরেট ক্লাবটি। সংগঠকের খাতায় নিজের নাম উঠিয়ে শেখ কামালের নামে একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট চালু করেন তরফদার রুহুল আমিন। বিগত সরকারের আরও কাছে যেতে এটি একটি কৌশল ছিল বলে গুঞ্জন আছে বিভিন্ন মহলে। কারণ শেখ কামাল ক্লাব কাপের 3টি আসর আয়োজিত হলেও সেখান থেকে দেশের ফুটবল উপকৃত হতে পেরেছে সামান্যই। শুধু তাই নয়, চট্টগ্রাম আবাহনী পরিচালনায় শামসুল হক চৌধুরী এমপি এবং আজম নাসিরের মতো বিতর্কিতরা ছিলেন তার ঘনিষ্ঠজন। 2020-এর বাফুফের নির্বাচন ঘনিয়ে আসার আগ মুহূর্তে কাজী সালাউদ্দিনকে টেক্কা দিতে নানা পদক্ষেপ নিয়েছিলেন তরফদার রুহুল আমিন। বিডিডিএফএ গঠন করে শেখ কামালের নামে জেলা ও বিভাগীয় পর্যায়ে চালু করেন অনূর্ধ্ব 20 ফুটবল টুর্নামেন্ট। পরের বছর আরও 2টি বয়সভিত্তিক পর্যায়ের দল নিয়ে এই কার্যক্রম চালু রাখার ঘোষণা দিলেও নির্বাচন করতে না পেরে সবকিছুই বন্ধ করে দেন রুহুল আমিন তরফদার। বিকেএসপিকে সঙ্গে নিয়ে বাণিজ্যিকভাবে ফুটবলার তৈরির কার্যক্রম শুরু করেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। পাশাপাশি উদ্যোগ নিয়েছিল গাজীপুরে একটি নিজস্ব একাডেমি তৈরি করার। তবে বাফুফের সভাপতির পদে নির্বাচন করতে না পেরে সবকিছুই বন্ধ করে দেন তরফদার রুহুল আমিন। এমনকি 2022 সালে প্রিমিয়ার লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করে সাইফ স্পোর্টিং।
কর্পোরেট ক্লাবটির এমন ইউটার্নে প্রশ্ন ওঠে ফুটবল আঙ্গনে। তবে কি শুধুমাত্র ক্ষমতার লোভেই এত স্বপ্ন দেখিয়েছিলেন তরফদার রুহুল আমিন? সেটা বাস্তবায়ন করতে পারেননি বলেই কি ব্যবসায়ীর ভোল পাল্টে সংগঠক বনে যাওয়া তরফদার ফিরে যান আসল চরিত্রে? আবারও যখন নির্বাচন সামনে রেখে ফুটবলে ফেরার চেষ্টা করছেন তিনি, প্রশ্নগুলো উঠছে আরো বড় হয়ে। নির্বাচনে ম্যানিফেস্টো তৈরি করেছিলাম এবং কথা ছিল যে ওনারা যখন নির্বাচিত হবেন, ওনারা যখন বসবেন, ওই ম্যানিফেস্টোতে কিন্তু সিগনেচার করা ছিল। সালাউদ্দিন সাহেব সিগনেচার করেছিলেন, হারুন সাহেব সিগনেচার করেছিলেন এবং ওই ম্যানিফেস্টো অনুযায়ী কিন্তু কাজটা শুরু করার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম যখনই উনি চেয়ারে বসে গেলেন, সব কিছু উল্টায় গেলেন। কোনো কিছু আর শুরু হলো না, আমাদের ডিস্ট্রিক্ট ডিভিশনের খেলা শুরু হলো না, আমাদের তৃণমূল পর্যায়ের যে ডেভেলপমেন্টের কাজ শুরু হলো না, এবং যতগুলো আমরা ম্যানিফেস্টোতে বলেছিলাম সব যে করা যেত এক টেনরে, এটাও না, কিন্তু শুরুটা কিন্তু আমরা করতে পারতাম। কিন্তু শুরু যখন করা হলো না, ওনারা যখন ওনাদের নিজেদের স্টাইলে চললো, তখন আমি দেখলাম যে না, এখানে আসলে ওনাদের সাথে কাজ করা আমার জন্য খুব ডিফিকাল্ট। কাজী সালাউদ্দিনের নির্বাচন থেকে সরে আসার ঘোষণায় বেশ নড়ে চড়ে বসেছেন তরফদার রুহুল আমিন। ফাঁকা মাঠ পেয়ে আবারও নতুন করে দিচ্ছেন পুরনো প্রতিশ্রুতি। তবে ভোটের লড়াই এখনো ঢের দূরে। কঠিন কোনো প্রতিপক্ষ চলে আসলে আবারও যদি ইউটার্ন করেন তিনি, তবে একটি বিষয় হয়ে উঠবে দিনের আলোর মতো পরিষ্কার: ফুটবলের উন্নয়ন নয়, বাফুফের সর্বোচ্চ চেয়ারের লোভেই পড়েছেন তিনি। এস এম ইকবাল, সময় সংবাদ। এবারে আবারও দেশের বাইরের ফুটবল প্রসঙ্গ। 2028 সালের ইউরো চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তুতির মাঝে ইংল্যান্ডকে সতর্ক করল উয়েফা। আয়োজক হয়েও ইউরোতে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ হতে পারে থ্রি লায়নরা। ইংল্যান্ড ফুটবলে যে স্বাধীন রেগুলেটর বা নিয়ন্ত্রক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে, সেখানে সরকারি হস্তক্ষেপের আশঙ্কা করেছে উয়েফা। যদি সত্যি সরকারি হস্তক্ষেপ করা হয়, তাহলে নিষেধাজ্ঞা আরোপ করবে তারা। ফুটবলের কোনো পর্যায়ে সরকারি হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটি। 4 বছর পর 2028 সালে ইউরো চ্যাম্পিয়নশিপের যৌথ আয়োজক ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। তবে তার আগেই ইংল্যান্ড বড় ধরনের সতর্কবার্তা পেয়েছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফার কাছ থেকে। আয়োজক হয়েও ইউরোতে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ হতে পারে ইংলিশরা। উয়েফা থেকে বলা হয়েছে, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের পরিকল্পনায় থাকা নতুন যে রেগুলেটর বা নিয়ন্ত্রক রয়েছে, সেখানে যদি সরকারি হস্তক্ষেপ থাকে, তাহলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। উয়েফার পক্ষ থেকে যুক্তরাজ্যের কালচারাল সেক্রেটারি লিসা ন্যান্ডির কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ইংল্যান্ড ফুটবলে যে স্বাধীন রেগুলেটর বা নিয়ন্ত্রক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে, সেখানে সরকারি হস্তক্ষেপের আশঙ্কা করছে উয়েফা। প্রস্তাবিত রেগুলেটরি বডি ক্লাবগুলোর অর্থনৈতিক স্থিতিস্থাপকতা নিশ্চিত করবে। সেই সঙ্গে ক্লাবগুলোকে অনুমোদন নেই এমন টুর্নামেন্ট যেমন ইউরোপিয়ান সুপার লিগে অংশ নেওয়া থেকে বিরত রাখতে হবে। ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটি একই সঙ্গে মনে করে দিয়েছে, ফুটবলের কোনো পর্যায়ে সরকারি হস্তক্ষেপ সহ্য করা হবে না। এ সময় স্পষ্টভাবে সতর্ক করে বলা হয়, চূড়ান্ত নিষেধাজ্ঞা আরোপ হলে উয়েফা থেকে, ফেডারেশন এবং প্রতিযোগিতা থেকে দলকে বাদ পড়তে হবে। তবে বিষয়টি আঁচ করতে পেরে সতর্ক থাকার আশ্বাস দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চেন্নাইয়ে প্রথমবারের মতো অনুশীলনে বাংলাদেশ। চিদম্বরমে ঘাম ঝরালেন শান্তরা। টাইগারদের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় সতর্ক ভারত। স্পিনে বাড়তি গুরুত্ব। বাংলাদেশকে অবহেলা করলে মাসুল গুনবে ভারত। টিম ইন্ডিয়াকে সাবধান করলেন গাভাস্কার। রোহিত কোহলিরা দীর্ঘ সময় লঙ্গার ফরম্যাটে না খেলায় দুশ্চিন্তা। এবং ফুটবল ছাড়া নিয়ে মুখোমুখি অবস্থানে বসুন্ধরা ও মারুফুল হক। কিংসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি। ফুটবলের স্বার্থে কোচের পদ ছাড়তেও রাজি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়ের।